হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জুলজি ক্লাব। আমার চ্যানেল জুলজি ক্লাবে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এটি আমাদের মেডিকেল অ্যান্ড ভেটেরিনারি জুলজির আন্ডারে একটা নতুন পার্ট। তো আমাদের যে নতুন টপিক আজকে সেটি হচ্ছে ব্রিফ অ্যাকাউন্ট অফ লাইফ হিস্ট্রি, মোড অফ ইনফেকশন অ্যান্ড প্যাথোজেনিসিটি অফ দ্য ফলোয়িং প্যাথোজেন্স উইথ রেফারেন্স টু প্রোফাইল্যাক্সিস অ্যান্ড ট্রিটমেন্ট অফ একাইনোকক্কাস গ্র্যানুলোসাস। তাহলে আজকে আমাদের প্যাথোজেনের নাম হচ্ছে একাইনোকক্কাস গ্র্যানুলোসাস। এটি একটি ভীষণ ইম্পর্টেন্ট টপিক, তো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ একাইনোকক্কাস গ্র্যানুলোসাস। এখানে একাইনোকক্কাস গ্র্যানুলোসাসের ছবি দেওয়া রয়েছে, তোমরা এই ছবিটির একটি স্ক্রিনশট নিয়ে নাও। কমন নেমস: দ্য ডগ টেপওয়ার্ম, দ্য হাইড্রেটেড ওয়ার্ম। এই যে একাইনোকক্কাস গ্র্যানুলোসাস এর কমন নেম হচ্ছে ডগ টেপওয়ার্ম বা এটাকে হাইড্রেটেড ওয়ার্মও বলা হয়ে থাকে। হ্যাবিট্যাট: ম্যান হারবার্স দ্য লার্ভাল ফর্ম অ্যান্ড নট দ্য অ্যাডাল্ট ওয়ার্ম। সাধারণত মানুষ এই লার্ভাল ফর্মটাকে হারবার করে থাকে, অ্যাডাল্ট ওয়ার্মটাকে হারবার করে না। হুইট ইজ হাউএভার ফাউন্ড ইন দ্য স্মল ইন্টেস্টাইন অফ ডগ অ্যান্ড আদার ক্যানাইন অ্যানিমালস। এবং এই যে লার্ভাল এবং এই যে অ্যাডাল্ট ওয়ার্মটি রয়েছে সেটি কিন্তু সাধারণত ডগ এবং আদার্স যে ক্যানাইন অ্যানিমালসগুলো রয়েছে তাদের কিন্তু স্মল ইন্টেস্টাইনের মধ্যে এদের উপস্থিতিটা লক্ষ্য করা যায়। মরফোলজি: ইট ইজ আ স্মল টেপওয়ার্ম। এটার যে স্ট্রাকচারটা সেটা খুবই ছোট হয়ে থাকে এবং সেটার যে মেজারমেন্টটা লেন্থ ওয়াইজ সেটা 3 থেকে 6 মিলিমিটারের কাছাকাছি হয়ে থাকে। এবং এর যে স্কোলেক্স পার্টটি রয়েছে সেটির মধ্যে হেড এবং নেক থাকে। এর সাথে সাথে যে স্ট্রবিলা থাকে সেখানে 3টে সেগমেন্ট থাকে এবং অকেশনালি সেখানে 4টে সেগমেন্ট থাকে। দ্য ফার্স্ট সেগমেন্ট ইজ ইম্যাচিওর। এখানে যে ফার্স্ট সেগমেন্টটি রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ ইম্যাচিওর। দ্য সেকেন্ড সেগমেন্ট ইজ ম্যাচিওর এবং এখানে যে সেকেন্ড সেগমেন্টটি রয়েছে সেটি সম্পূর্ণ ম্যাচিওর। অ্যান্ড দ্য লাস্ট ইজ গ্রেভিড এবং যে লাস্ট পার্টটি রয়েছে সেটি কিন্তু গ্রেভিড। The terminal end is by far the biggest, measuring 2 to 3 mm in length by 0.6 mm in breadth. এবং এর যে টার্মিনাল এন্ডটি রয়েছে সেটির কিন্তু লেন্থ ওয়াইজ যে মেজারমেন্ট সেটা 2 থেকে 3 মিলিমিটারের কাছাকাছি এবং যে ব্রেথ ওয়াইজ মেজারমেন্ট সেটা 0.6 মিলিমিটারের কাছাকাছি। দ্য স্কোলেক্স বিয়ার্স 4 সাকার। সেখানে যে স্কোলেক্স পার্টটি রয়েছে যেটির মধ্যে হেড এবং নেক থাকে সেখানে 4টে সাকার থাকে। অ্যান্ড এ প্রোট্রিউসিবল রস্টেলাম উইথ 2 সার্কুলার রোস অফ হুকস। এবং সেখানে কিন্তু একটা প্রোট্রুসিবল রস্টেলাম থাকে যেটার মধ্যে 2টো সার্কুলার রোস অফ হুকস থাকে। দ্য নেক ইজ শর্ট অ্যান্ড থিক এবং এখানে যে নেকটি থাকে সেটি ছোট এবং মোটা। এগ: ইট ইজ ওভাইড ইন শেপ। এটার যে শেপটা সেটা ওভাইড হয়ে থাকে। অ্যান্ড রিজেম্বলস আদার এগস অফ টিনিয়া। এবং এটা কিন্তু টিনিয়া সোলিয়ামের আদার্স যে এগগুলি হয়ে থাকে তার শেপটা যেমন হয়ে থাকে এটার শেপটাও কিন্তু ঠিক তেমনই হয়ে থাকে। এটার লেন্থ ওয়াইজ মেজারমেন্ট হচ্ছে 32 থেকে 36 মাইক্রোমিটারের কাছাকাছি এবং ব্রেথ ওয়াইজ এর যে মেজারমেন্ট সেটা 25 থেকে 32 মাইক্রোমিটারের কাছাকাছি হয়ে থাকে। ইট কন্টেইনস হেক্সাগ্যান্থ এমব্রায়ো উইথ 3 পেয়ার্স অফ হুকস। এবং এটার মধ্যে কিন্তু এই যে হেক্সাগ্যান্থ এমব্রায়োটি রয়েছে এটি কিন্তু 3টে পেয়ার অফ হুক কন্টেইন করে। দ্য এগ ইজ ইনফেক্টিভ টু ম্যান। এবং এই যে এগটি হয়ে থাকে সেটি মানুষের সঙ্গে সঙ্গে ক্যাটেল, শিপ এবং আদার্স যে হার্বিভোরাস অ্যানিমালস রয়েছে সেগুলো কিন্তু সবার জন্যই এই এগটা ভীষণ পরিমাণে একটা ইনফেক্টিভ স্টেজ। Larval form: this is found within the hydrated cyst developing inside the intermediate host. এই যে লার্ভাল ফর্মটি রয়েছে এটা কিন্তু হাইড্রেটেড সিস্টের মধ্যে পাওয়া যায় এবং এটা কিন্তু ইন্টারমিডিয়েট হোস্টের মধ্যে ডেভেলপ করে। ইট রিপ্রেজেন্টস দ্য স্ট্রাকচার অফ দ্য স্কোলেক্স অফ দ্য ফিউচার অ্যাডাল্ট ওয়ার্ম। এবং এটা হচ্ছে ফিউচার অ্যাডাল্ট ওয়ার্মের যে স্কোলেক্সটি রয়েছে সেটির কিন্তু স্ট্রাকচারটাকে রিপ্রেজেন্ট করে। অ্যান্ড রিমেন্স ইনভ্যাজিনেটেড উইথিন আ ভেসিকুলার বডি। এবং তারপরে কিন্তু ভেসিকুলার বডির মধ্যে এরা ইনভ্যাজিনেটেড হয়ে যায়। অন এন্টারিং দ্য ডেফিনেটিভ হোস্ট দ্য স্কোলেক্স উইথ 4 সাকার্স অ্যান্ড রস্টেলার হুকলেটস বিকাম ইভ্যাজিনেটেড অ্যান্ড ডেভেলপ ইন্টু অ্যান অ্যাডাল্ট ফর্ম। এবং এই যে স্কোলেক্সটি রয়েছে এটি যখন ডেফিনেটিভ হোস্টের শরীরের মধ্যে প্রবেশ করে যায় তখন তার মধ্যে যে 4টে সাকার থাকে এবং যে রস্টেলার হুক থাকে সেটা কিন্তু ইভ্যাজিনেটেড হয়ে যায় এবং তারপরে তারা অ্যাডাল্ট ওয়ার্মে পরিণত হয়। এবার আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড কোশ্চেনে। আমাদের সেকেন্ড কোশ্চেন হচ্ছে লাইফ সাইকেল অফ একাইনোকক্কাস গ্র্যানুলোসাস। তো শুরু করা যাক। দ্য ওয়ার্ম পাসেস ইটস লাইফ সাইকেল ইন 2 হোস্ট। এই যে একাইনোকক্কাস গ্র্যানুলোসাসের যে ওয়ার্মটি থাকে সেটি কিন্তু তাদের লাইফ সাইকেলটা 2টো হোস্টের মধ্যে কমপ্লিট করে থাকে। ফার্স্ট হোস্টের নাম হচ্ছে ডেফিনেটিভ হোস্ট। ডগ, উলফ, ফক্স অ্যান্ড জ্যাকেল এরাই সাধারণত ডেফিনেটিভ হোস্ট হিসেবে কাজ করে। দ্য ওয়ার্ম লিভস ইন দ্য স্মল ইন্টেস্টাইন অফ দিস অ্যানিমালস। এই যে ওয়ার্মটি রয়েছে এটা কিন্তু সেই সমস্ত অ্যানিমালসের স্মল ইন্টেস্টাইনের মধ্যে থাকে। হু ডিসচার্জ এ লার্জ নাম্বার অফ এগস ইন দেয়ার ফিসেস। যারা সাধারণত তাদের ফিসেসের সঙ্গে প্রচুর পরিমাণে এগ রিলিজ করে। এগ বলতে হাইড্রেটেড ওয়ার্ম অর্থাৎ হচ্ছে যে একাইনোকক্কাস গ্র্যানুলোসাসের যে লার্ভাটা তার যে এগ সেটাকে রিলিজ করে। দ্য ডগ ইজ দ্য অপটিমাম ডেফিনেটিভ হোস্ট। এখানে কিন্তু ডগই সাধারণত অপটিমাম ডেফিনেটিভ হোস্ট হিসেবে কাজ করে এই ডিজিজটার।
নেক্সট ইন্টারমিডিয়েট হোস্ট, শিপ, পিগ, ক্যাটল, হর্স, গোট অ্যান্ড ম্যান, এটাই সাধারণত ইন্টারমিডিয়েট হোস্ট হিসেবে কাজ করে। দ্য লার্ভাল স্টেজ ইজ পাস্ট ইন দিস অ্যানিমালস অ্যান্ড ম্যান গিভিং রাইজ টু এ হাইড্রেটেড সিস্ট। এবং এই যে লার্ভাল স্টেজটি রয়েছে সেটি সাধারণত এই সমস্ত অ্যানিমালসের মধ্যে দিয়ে এবং ম্যানসের মধ্যে দিয়ে কমপ্লিট হয়, এবং এই মানুষের শরীরের মধ্যে বা এই সমস্ত অ্যানিমালসের শরীরের মধ্যে যেখানে যেখানে এই ডিমগুলি পৌঁছে যায় সেখানে কিন্তু হাইড্রেটেড সিস্ট তৈরি হয়ে যায়। দ্য শিপ অ্যাপিয়ার্স টু বি দ্য অপটিমাম ইন্টারমিডিয়েট হোস্ট, এবং এই যে শিপটি রয়েছে সেখানে কিন্তু শিপটাই মেনলি এই একাইনোককাস গ্র্যানুলোসাসের যে ডিজিজটি স্প্রেড করে সেটার অপটিমাম ইন্টারমিডিয়েট হোস্ট হিসেবে কাজ করে। দ্য এগস আর ডিসচার্জ উইথ ফিসেস অফ দ্য ডেফিনেটিভ হোস্ট দ্যাট ইজ ডগ অ্যান্ড অ্যালাইড অ্যানিমেলস, এবং এই যে এগসগুলি রয়েছে এগুলি কিন্তু ডেফিনেটিভ হোস্ট অর্থাৎ ডগ বা এছাড়াও যে সমস্ত আদার অ্যালাইড অ্যানিমেলসগুলি রয়েছে তাদের ফিসেসের সঙ্গে নির্গত হয়। দিস আর সোয়ালোড বাই দ্য ইন্টারমিডিয়েট হোস্ট দ্যাট ইজ শিপ অ্যান্ড আদার ডোমেস্টিকেট অ্যানিমেলস ওয়াইল গ্রেজিং ইন দ্য ফিল্ড, এবং এই যে ডিমগুলি রয়েছে সেগুলি কিন্তু ইন্টারমিডিয়েট হোস্টের দ্বারা মানে হচ্ছে শিপ এবং আদার যে ডোমেস্টিকেট অ্যানিমেলসগুলি রয়েছে তারা যখন মাঠের মধ্যে ঘাস খাওয়ার জন্য গ্রেজিং করে ঠিক ওই টাইমে কিন্তু সেই ঘাসের সঙ্গে সঙ্গে এই যে কন্টামিনেটেড যে এগসগুলি রয়েছে সেগুলি কিন্তু সেই সমস্ত ইন্টারমিডিয়েট হোস্টের শরীরে প্রবেশ করে যায়। অ্যান্ড অলসো বাই ম্যান পার্টিকুলারলি চিলড্রেন ডিউ টু ইন্টিমেট হ্যান্ডলিং অফ ইনফেক্টেড ডগস, এবং সেটা কিন্তু মানুষের শরীরেও প্রবেশ করে, মানে মেনলি এটা চিলড্রেন্সের ক্ষেত্রেই হয়ে থাকে, কারণ তারা তো বুঝতে পারে না যে কোনটা ইনফেক্টেড ডগস। তারা কী করে অনেক সময় সেই সমস্ত ইনফেক্টেড ডগসগুলোকে নিয়ে খেলা করে এবং তার মাধ্যমে কিন্তু সেই মানুষটার শরীরে অর্থাৎ চিলড্রেনটার শরীরে সেই ডিজিজটি ছড়িয়ে যায়। হেক্সাক্যান্থ এমব্রায়ো, ইন দ্য ডিওডিনাম দ্য হেক্সাক্যান্থ এমব্রায়োস আর হ্যাচড আউট, যখন সেই হেক্সাক্যান্থ এমব্রায়োটি ডিওডিনামে পৌঁছে যায় তারপরে কিন্তু তারা হ্যাচড আউট করে। অ্যাবাউট 8 আওয়ার্স অফ ইনজেকশন খাওয়ার অর্থাৎ শরীরে প্রবেশ হওয়ার কিন্তু 8 ঘন্টা পরে তারা কী করে সেই সমস্ত এমব্রায়োগুলো ইন্টেস্টিনাল ওয়ালে একটা ছিদ্র তৈরি করে এবং তারপরে তারা হচ্ছে পোর্টাল ভেনের যে রেডিকেলস রয়েছে সেখানে প্রবেশ করে। The embryos are carried to the liver to be arrested in the sinusoidal capillaries. Here the liver act as the first filter, এবং এই যে সমস্ত এমব্রায়োগুলি রয়েছে ওরা কিন্তু লিভারের মধ্যে যে সাইনোসয়েডাল ক্যাপিলারিসগুলি রয়েছে সেখানে গিয়ে আটকা পড়ে যায়, কারণ এখানে কিন্তু লিভারটি একটি চাকনির মতন কাজ করে। সাম অফ দ্য এমব্রায়োস মে পাস থ্রু দ্য হেপাটিক ক্যাপিলারিস, এবং কিছু কিছু এমব্রায়ো তারপরে হেপাটিক ক্যাপিলারির মধ্যে দিয়ে যায়। এন্টার দ্য পালমোনারি সার্কুলেটিং, এবং তারপর তারা পালমোনারি সার্কুলেটিংয়ের মধ্যে প্রবেশ করে। অ্যান্ড ফিল্টার আউট ইন দ্য লাংস, এবং তারপর তারা লাংসের মধ্যে অর্থাৎ ফুসফুসের মধ্যে তারা কিন্তু ফিল্টার আউট হয়ে যায়, কারণ এখানে ফুসফুস কিন্তু অর্থাৎ লাংস কিন্তু এখানে সেকেন্ড ফিল্টার হিসেবে কাজ করে। এ ফিউ অফ দ্য এমব্রায়োস মে পাস থ্রু দ্য পালমোনারি ক্যাপিলারিস অ্যান্ড এন্টার দ্য জেনারেল ব্লাড স্ট্রিম অ্যান্ড লজ ইন দ্য ভ্যারিয়াস অর্গানস অফ দ্য বডি, এবং তারপরে কিন্তু খুব ফিউ সংখ্যক এমব্রায়ো কিন্তু পালমোনারি ক্যাপিলারিসে পৌঁছায় এবং তারপরে সেখান থেকে ব্লাড স্ট্রিমে গিয়ে পৌঁছায় এবং তারপরে ভ্যারিয়াস অর্গানসে ছড়িয়ে যায়। প্র্যাকটিক্যালি অল দ্য অর্গানস অফ দ্য ডোমেস্টিকেট অ্যানিমালস মে বি ইনভেডেড বাট দে আর চিপলি ফাউন্ড ইন দ্য লিভার অ্যান্ড লাংস। বলছে সাধারণত কিন্তু ডিফারেন্ট বডি পার্টসেই এই জার্মটি ছড়িয়ে থাকে, কিন্তু সাধারণত তার মধ্যেও তুলনামূলকভাবে লাংসে এবং লিভারে কিন্তু এই জার্মটির সংখ্যা একটু হলেও কম হয়ে থাকে। হোয়ারএভার দ্য এমব্রায়ো সেটেলস অ্যান্ড ইট ফর্মস এ হাইড্রেটেড সিস্ট, এবং এই এমব্রায়োগুলো যেখানে সেটেল করে সেখানে হাইড্রেটেড সিস্ট তৈরি করে। দ্য ইয়ং লার্ভা বিং ট্রান্সফর্মড ইন্টু এ হলো ব্লাডার, এবং তারপরে কিন্তু এই ইয়ং লার্ভাগুলি একটা হলো ব্লাডারে ট্রান্সফর্ম হয়। Scolices. From the inner side of the cyst, brood capsules with a number of scolices are developed. বলছে যে সিস্টের যে ইনার সাইড থাকে সেখানে যে ব্রুড ক্যাপসুলগুলি থাকে সেগুলি কিন্তু এ নাম্বার অফ স্কোলিসেসে ডেভেলপড হয়। এ হাইড্রেটেড সিস্ট ডেভেলপিং ফ্রম এ সিঙ্গেল এগ দ্যাট ইজ অঙ্কোস্কোপ মে কন্টেইন থাউজেন্ডস অফ স্কোলিসেস, মানে একটা হাইড্রেটেড সিস্ট যেটা কিনা একটা সিঙ্গেল এগ থেকে তৈরি হয় অর্থাৎ যেটাকে অঙ্কোস্কোপ বলা হয়ে থাকে সেটার মধ্যে কিন্তু প্রচুর সংখ্যক স্কোলিসেস থাকে। এ ফুললি ডেভেলপড স্কোলিসেস ইজ অ্যান এন্ড প্রোডাক্ট অ্যান্ড ইটস প্রেজেন্স ইনসাইড দ্য হাইড্রেটেড সিস্ট ইজ এ সাইন অফ এ কমপ্লিট বায়োলজিক্যাল ডেভেলপমেন্ট। বলছে যখন একটা হাইড্রেটেড সিস্টের মধ্যে স্কোলিসেসের উপস্থিতি লক্ষ্য করা যাবে তখন বুঝতে হবে যে এই যে ওয়ার্মটি রয়েছে এখাইনোকক্কাস গ্র্যানুলোসাসের যে প্যাথোজেনটি রয়েছে এটার যে বায়োলজিক্যাল ডেভেলপমেন্ট সেটা একদম কমপ্লিট হয়ে গেছে। দিস ফার্টাইল হাইড্রেটিডস হোয়েন ইনজেস্ট বাই দ্য ডগ আর ক্যাপাবল অফ গ্রোয়িং ইন্টু অ্যাডাল্ট ওয়ার্ম ইন অ্যাবাউট 6 to 7 weeks টাইম ইন দ্য ইন্টেস্টাইন, এবং তারপরে যখন এই ফার্টাইল হাইড্রেটিডসগুলি ডগসের শরীরে প্রবেশ করে তারপরে কিন্তু তারা 6 থেকে 7 সপ্তাহের মধ্যে পুরোপুরি অ্যাডাল্ট ওয়ার্মে পরিণত হয়ে যায়। Thus the cycle is repeated, এবং এইভাবে এই সাইকেলটি কন্টিনিউসলি রিপিটে হতে থাকে। As the dogs have no access to the hydrated cyst developed in the viscera of man, the life cycle of the parasite comes to the end. বলছে যে যদি ডগের শরীরের মধ্যে হাইড্রেটেড সিস্ট না থাকে এবং সেটা যদি কোনোভাবে সেটা ফিসেসের মাধ্যমে সেই একটা নির্গত হয়ে গিয়ে সেটা যদি কোনোভাবে কন্টামিনেটেড হয়ে গিয়ে মানুষের শরীরে প্রবেশ করে তাহলে কিন্তু সেই মানুষের শরীরে যেহেতু হাইড্রেটেড সিস্ট তৈরি হচ্ছে না এই কারণে কিন্তু এই ওয়ার্মটার যে লাইফ সাইকেল সেটা কিন্তু এন্ডের দিকে চলে আসে। তারপরে বলছে দ্য ন্যাচারাল সাইকেল ইজ জাস্ট মেনটেইনড বাই ডগ অ্যান্ড দ্য শিপ। বলছে এইভাবেই কিন্তু এই ন্যাচারাল সাইকেলটি একবার ডগের মধ্যে একবার শিপের মধ্যে অর্থাৎ একবার ডেফিনেটিভ হোস্টের মধ্যে তারপর একবার ইন্টারমিডিয়েট হোস্টের মধ্যে এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি এই সাইকেলটা রিপিট হতে থাকে।
লাইফ স্প্যান অফ দ্য অ্যাডাল্ট ওয়ার্ম ইন দ্য ক্যানাইন হোস্ট ইজ শর্ট অ্যাবাউট 6 মান্থ। বলছে যে ক্যানাইন হোস্টের মধ্যে এই যে ওয়ার্মটির লাইফ সাইকেল সেটা খুবই অল্প সময়ের জন্য হয়ে থাকে, সেটা 6 মাসের জন্য হয়ে থাকে। লাইফ স্প্যান অফ দ্য লার্ভাল ওয়ার্ম ইজ কনসিডারেবল অ্যান্ড ইট মে কন্টিনিউ টু ডেভেলপ ফর মেনি ইয়ার্স। বলছে যে এই যে লার্ভাল ওয়ার্মটি রয়েছে এর যে লাইফ স্প্যানটা সেটা হচ্ছে বেশ কনসিডারেবল এবং সেটা বেশ কিছু বছরের জন্য হতে পারে। এখানে একাইনোকক্কাস গ্র্যানুলোসাসের লাইফ হিস্ট্রির ছবি দেওয়া রয়েছে, তোমরা এই ছবিটির একটি স্ক্রিনশট নিয়ে নাও, এটি একটি ভীষণ ইম্পর্টেন্ট টপিক। এবারে আমরা চলে এসেছি আমাদের থার্ড নাম্বার কোশ্চেনে। আমাদের থার্ড নাম্বার কোশ্চেন হচ্ছে মোড অফ ইনফেকশন অফ একাইনোকক্কাস গ্র্যানুলোসাস। তো শুরু করা যাক। ম্যান অ্যাকোয়ার্স দ্য ইনফেকশন ইন এ ভ্যারাইটি অফ ওয়েজ ভিজিবল বাই সোয়ালোইং ওয়াটার অর টেকিং আনকুকড ভেজিটেবলস অর স্যালাডস contaminated with infected canine feces or by handling and fondling infected dogs by taking meals along with dog ফ্রম দ্য সেম ডিশ। বলছে যে সাধারণত মানুষ বিভিন্ন ভ্যারাইটি অফ ওয়েজের মাধ্যমে কিন্তু এই ডিজিজটাকে অ্যাকোয়ার করে থাকে। এটা হয়ে থাকে যে জল খাওয়ার সময় জলের সঙ্গে মিশে রয়েছে সেই জলটা খেলে এই রোগটি আমাদের হতে পারে, বা হতে পারে আমরা যদি কোনো আনকুকড ভেজিটেবলস মানে কাঁচা শাকসবজি খাই বা স্যালাড খাই তখন আমরা এই রোগের দ্বারা আক্রান্ত হতে পারি, বা হচ্ছে যে সমস্ত ক্যানাইন অ্যানিমালসগুলি রয়েছে যারা হচ্ছে এই রোগের দ্বারা আক্রান্ত তাদের ফিসেসের থেকে কোনোভাবে ছড়িয়ে যেতে পারে, সেখান থেকে আমরা এই রোগের দ্বারা আক্রান্ত হতে পারি। বা আমরা যদি সমস্ত ইনফেক্টেড ডগসগুলিকে হ্যান্ডলিং করি মানে ধরি তাহলে আমরা এই রোগের দ্বারা আক্রান্ত হতে পারি। বা অনেক সময় কী হয় আমরা বাড়িতে যে সমস্ত কুকুরগুলিকে পুষি আমরা বেশি ভালোবাসার জন্য অনেক সময় আমাদের এটা হয়ে থাকে যে আমরা এক থালা থেকেই নিজেরাও খাচ্ছি কুকুরকেও খাওয়াচ্ছি, যখন আমরা এই রোগের দ্বারা আক্রান্ত হতে পারি। তারপরে বলছি ইনফেকশন উইথ কন্টামিনেটেড ওয়াটার্স অ্যাজ নট কমন অ্যাজ দ্য এগস বিগিন সিঙ্ক টু দ্য বটম। বলছি যে কন্টামিনেটেড ওয়াটারের দ্বারা মানে জলের সঙ্গে মিশে গিয়ে এই ইনফেকশনটা স্প্রেড করা কিন্তু খুব একটা কমন প্রসেস নয়। ইনফেকশন বাই এ ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ দ্য ডগস ইজ ফার মোর কমন। কিন্তু ডাইরেক্ট কন্ট্যাক্ট যদি আমরা মানে ইনফেক্টেড ডগসকে যদি আমরা ধরি তাহলে ডগসের থেকে কিন্তু এই রোগটি ছড়িয়ে যাওয়া ভীষণ একটা কমন মেথড। দ্য লার্ভা রিমেইনস ইন সয়েল ফর অ্যাবাউট 10 ইয়ার্স। এবং এই যে লার্ভাটি রয়েছে সেই টাইপের লার্ভাগুলি কিন্তু সাধারণত 10 বছরের জন্য মাটিতে বেঁচে থাকতে পারে। Infection is generally acquired in the childhood through the disease does not become manifest before adult life। বলছে যে যদি আমাদের শিশুকালীন অবস্থাতেও আমরা এই রোগের দ্বারা আক্রান্ত হয়ে থাকি সাধারণত সেই রোগটি অনেক বছরের জন্য সুপ্ত থাকে এবং অ্যাডাল্ট দশায় না আসা অবধি কিন্তু এই রোগের দ্বারা আমরা সচরাচর আক্রান্ত হলেও এর সিমটমগুলি প্রকাশ পায় না। এরপরে বলছি ইনফেস্টেড এজেন্ট হিসেবে হচ্ছে ডগের যে ফিসেস থাকে সেই ফিসেসের মধ্যে যে এগসগুলি থাকে সেগুলি এই ইনফেস্টেড এজেন্ট হিসেবে কাজ করে। পজিশন অফ এনিমি মানে এনিমির কোন পজিশনে এই জিনিসটা থাকে এটা হচ্ছে এলিমেন্টারি ক্যানালে থাকে। তারপরে বলছে সাইটস অফ লোকেশন বিভিন্ন যে বডি পার্টে এটি আক্রান্ত করে সেই বডি পার্টগুলি হতে পারে ভিসেরাল বডি পার্ট মেনলি, সেটা হতে পারে লিভার বা লাংস বা কিছু আদার অর্গ্যানস। এবার আমরা চলে এসেছি আমাদের ফোর্থ নাম্বার কোশ্চেনে। আমাদের ফোর্থ নাম্বার কোশ্চেন হচ্ছে প্যাথোজেনেসিটি অফ একাইনোকক্কাস গ্র্যানুলোসাস। তো শুরু করা যাক। বলছে দ্য অ্যাডাল্ট ওয়ার্ম ইন ডগস ডু নট কজ মাচ ইনকনভেনিয়েন্স। বলছে এই যে অ্যাডাল্ট ওয়ার্ম হয়ে থাকে যেটি ডগসের মধ্যে খুব একটা বেশি ইনকনভেনিয়েন্স সিচুয়েশন তৈরি করে না। দ্য লার্ভাল ওয়ার্ম ইন ম্যান অ্যান্ড আদার হার্বিভোরাস অ্যানিমালস কজ হাইড্রেটেড ডিজিজ অর একাইনোকক্কোসিস। কিন্তু এই ওয়ার্মের যে লার্ভাল ফর্মটি রয়েছে সেটি সাধারণত মানুষের মধ্যে বা আদার যে হার্বিভোরাস অ্যানিমালস রয়েছে তাদের শরীরের মধ্যে প্রবেশ করে এবং প্রবেশ করার পরে তারা হাইড্রেটেড সিস্ট তৈরি করে এবং তখন সেই মানুষটি বা সেই অ্যানিমালটি হাইড্রেটেড ডিজিজ বা একাইনোকক্কোসিস ডিজিজের দ্বারা কিন্তু আক্রান্ত হয়। সাইটস অফ ডিস্ট্রিবিউশন আফটার দ্য এগ হ্যাজ বিন সোয়ালোড, অর্থাৎ একটি সোয়ালোড হয়ে যাওয়ার পরে দ্য 6 হুকড এমব্রায়ো এসকেপস ফ্রম ইটস ওয়াল। এই যে 6 হুকড এমব্রায়োটি থাকে সেটা কিন্তু সেই ওয়ালের থেকে এসকেপ করে, তারপরে কী করে বোর্স থ্রু দ্য ইন্টেস্টিনাল ওয়াল এবং তারপরে ইন্টেস্টিনাল ওয়ালের মধ্যে ছিদ্র তৈরি করে অ্যান্ড এন্টার্স দ্য পোর্টাল ব্লাড স্ট্রিম টু রিচ দ্য লিভার এবং তারপরে কিন্তু পোর্টাল ব্লাড স্ট্রিমের মধ্যে প্রবেশ করে এবং সেখান থেকে তারা লিভারে গিয়ে পৌঁছায়। দিস অর্গ্যান অ্যাক্টিং অ্যাজ দ্য ফার্স্ট ফিল্টার, এবং এই যে অর্গ্যানটি রয়েছে সেটি কিন্তু ফার্স্ট ফিল্টার হিসেবে কাজ করে লিভারটি। তারপরে বলছে ইট হ্যাজ অলসো বিন এনকাউন্টার্ড ইন ভ্যারিয়াস আদার প্লেসেস সাচ অ্যাজ লাং, বোনস, মাসেলস অ্যান্ড আদার ভিসেরা। এবং বলছে যে এই যে ওয়ার্মটি রয়েছে এটি লিভারে যাওয়ার সঙ্গে সঙ্গে আদার্স যে ভিসেরাল পার্টসগুলি রয়েছে মানে লাং, বোন, মাসেল এবং আদারাল যে ভিসেরাল পার্টসগুলি রয়েছে সেখানে কিন্তু এরা ছড়িয়ে যায়। তারপরে বলছে ইন অল দিস প্লেসেস ইট গিভস রাইজ টু দ্য ফর্মেশন অফ হাইড্রেটিড, এবং এই যে বিভিন্ন বডি পার্টে ছড়িয়ে যাচ্ছে সেই বিভিন্ন বডি পার্টে কিন্তু এরা হাইড্রেটেড সিস্ট তৈরি করে ফেলে। এবার বলছে যে সমস্ত বডি পার্টে ছড়ায় সেখানে কোন কোন জায়গায় কতটা পরিমাণে এফেক্ট করে সেটা সম্পর্কে আমরা এবার দেখব। বলছে লিভারে 70% মতন, লাংসে 12% মতন, মেনলি লাংসের কিন্তু এরা রাইট লোয়ার লোবে মেনলি অ্যাটাক করে। তারপরে বলছে মাস্কিউলার অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যুতে 5% অ্যাটাক করে, ব্রেনে 5% অ্যাটাক করে, মেনলি এটা চিলড্রেনদের ব্রেনেই বেশি অ্যাটাক করে থাকে, কিডনিতে 2%, স্প্লিনে 2%, বোনে 1%, মেনলি বোনসের মধ্যে রিবস, ভার্টিব্রা, আপার এন্ডস অফ দ্য লং বোনস, পেলভিক অর্গ্যানস, জেনিটাল অর্গ্যানস ইত্যাদি বডি পার্টে অ্যাটাক করে। এছাড়াও ইউরিনারি ব্লাডারে 2% এবং আদার যে প্লেস রয়েছে সেখানে 1 থেকে 3% অ্যাটাক করে থাকে।
ইনকিউবেশন পিরিয়ড, দ্য স্লোলি এনলার্জিং হাইড্রেটেড সিস্ট আর ইউজুয়ালি অ্যাসিম্পটোমেটিক। এই যে স্লোলি এনলার্জিং হাইড্রেটেড সিস্ট রয়েছে এটা কিন্তু সাধারণত খুব একটা রোগলক্ষণ প্রকাশ পায় না, এটা সুপ্ত অবস্থাতে কিন্তু এটা থাকে, অর্থাৎ এটা অ্যাসিম্পটোমেটিক কন্ডিশনে কিন্তু থাকে। ইন মেজরিটি অফ কেসেস দ্য ডিজিজ রিমেন্স ল্যাটেন্ট ফর মেনি ইয়ার্স। মেজরিটি অফ কেসে কী হয়ে থাকে, এই যে ডিজিজটি সেটি কিন্তু বহু বছরের জন্য সুপ্ত দশায় থাকে। সিমটমস, ইন ব্রেইন ইট গিভ রাইজ টু সিমটমস অফ সেরিব্রাল টিউমার। যদি এটা আমাদের ব্রেনে আক্রান্ত মানে অ্যাটাক করে তাহলে কিন্তু আমাদের সেরিব্রাল টিউমার হওয়ার সম্ভাবনা থাকে। যদি এটা আমাদের লিভারে আক্রান্ত করে তাহলে আমাদের অ্যাবডোমিনাল পেইন হওয়ার সম্ভাবনা থাকে। যদি এটা আমাদের বাইল ডাক্টে আক্রান্ত করে তাহলে আমাদের জন্ডিস হওয়ার সম্ভাবনা থাকে। যদি এটা আমাদের লিভারে আক্রান্ত করে তাহলে আমাদের ম্যালিগন্যান্ট গ্রোথ হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে ট্রপিক্যাল কান্ট্রিতে কিন্তু মেনলি লিভার অ্যাবসেস লক্ষ্য করা যায়। তারপরে বলছে যদি এটা আমাদের লাংসে অ্যাটাক করে তাহলে আমাদের বুকে কফ জমে যাবে এবং আমাদের বুকে ব্যথা শুরু হবে। যদি এটা আমাদের বোনসে অ্যাটাক করে তাহলে কিন্তু সেই বোনসের মধ্যে হাইড্রেটেড সিস্ট তৈরি হওয়ার জন্য বোনস ডিজেনারেট হওয়া শুরু করে দেবে এবং তারপরে কিন্তু সেখানে ফ্র্যাকচার হয়ে যাবে। যদি এটা আমাদের কিডনিতে অ্যাটাক করে তাহলে আমাদের হাইড্রোনেফ্রোসিস রোগলক্ষণ প্রকাশ পাওয়ার সম্ভাবনা থাকে। এবং যদি এটা আমাদের হার্টে অ্যাটাক করে তাহলে কিন্তু পেডিকার্ডাইটিস রোগলক্ষণ প্রকাশ পাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমরা ইমিউন রিয়াকশন সম্পর্কে জানবো। বলছে অকেশনালি দ্য প্যারাসাইট ডাইস অ্যান্ড সিস্ট আন্ডারগোজ ক্যালসিফিকেশন। অকেশনালি যে প্যারাসাইটগুলি যেগুলি হয়ে থাকে ওগুলি মরে যায় এবং তারপরে তারা ক্যালসিফিকেশনে আন্ডারগোজ করে। বলছে দিস ইজ ডিউ টু অ্যান ইমিউন রেসপন্স এগেনস্ট দ্য হাইড্রেটেড সিস্ট। এবং এটা কেন হয়ে থাকে, কারণ হচ্ছে আমাদের শরীরের মধ্যে এক প্রকারের ইমিউন রেসপন্স থাকে যেটা হাইড্রেটেড সিস্টের বিরুদ্ধে কাজ করে, তাই জন্য কিন্তু এরকম হয়ে থাকে। সামটাইমস দ্য রাপচার অফ হাইড্রেটেড সিস্ট রিলিজ ইজ কন্টেন্টস ইন দ্য টিস্যু অ্যান্ড দ্য টক্সিক ফ্লুইড মে লিড অ্যান অ্যানফাইলেকটিক শক। কিছু কিছু সময় কী হয়, এই যে হাইড্রেটেড সিস্টগুলি সেগুলি রাপচার হয়ে যায়, তারপরে কী হয় তার মধ্যে যে টিস্যু তার মধ্যে যে হাইড্রেটেড ফ্লুইডসগুলি থাকে সেই হাইড্রেটেড ফ্লুইডসগুলো কিন্তু সেই সমস্ত জায়গায় ছড়িয়ে যায় এবং সেখানে যে টিস্যুগুলি থাকে সেগুলিকে অ্যাফেক্ট করে এবং এই যে টক্সিক ফ্লুইডটা থাকে সেটা কিন্তু সেই জায়গার টিস্যুগুলিতে এক প্রকারের অ্যানফাইলেকটিক শক ক্রিয়েট করে। এখানে হাইড্রেটেড সিস্টের ছবি দেওয়া রয়েছে ভ্যারিয়াস অর্গানসে, তোমরা এই ছবিটির একটি স্ক্রিনশট নিয়ে নাও। এবারে আমরা চলে এসেছি আমাদের কোশ্চেন নাম্বার 5-এ। আমাদের কোশ্চেন নাম্বার 5 বলছে প্রোফাইল্যাক্সিস অফ একাইনোকক্কাস গ্র্যানুলোসাস। প্রোফাইল্যাকটিক মেজার্স কনসিস্ট অফ দ্য ফলোয়িং। ফার্স্ট কি বলছে, প্রিভেনশন অফ ইনফেকশন টু দ্য ডগ ফর কন্ট্রোলিং ইটস অ্যাক্সেস টু দ্য সার্কাসেস অফ শিপ, ক্যাটেল অ্যান্ড এন্ডেমিক এরিয়াস। বলছে যে এই ধরনের যে ডগের থেকে যে ডিজিজটা ছড়িয়ে যায় শিপে, ক্যাটেলে, এছাড়াও এন্ডেমিক এরিয়াসে, সেটাকে আমাদের প্রিভেন্ট করতে হবে। স্ট্রিক্ট পার্সোনাল হাইজিন রিগার্ডিং থ্রু ক্লিনিং অফ হ্যান্ডস বিফোর ইটিং উইল এনশিওর প্রোটেকশন। বলছে যে যদি আমরা খাওয়ার আগে আমাদের হাতটি ভালোভাবে ধুয়ে নিই, যদি আমরা প্রপার হাইজিন মেনটেন করি তাহলে আমরা এই রোগ থেকে প্রোটেক্ট করতে পারবো। ল্যাবরেটরি ওয়ার্কার্স শুড গার্ড এগেনস্ট পলিউশন অফ দ্য ফিঙ্গার্স ওয়াইল এক্সামাইনিং ডগ ফিসেস। যে সমস্ত ল্যাবরেটরি ওয়ার্কার্সরা রয়েছে যারা ডগ ফিসেসটাকে এক্সামাইন করে তাদের হাতে এক্সামিনেশনের সময় যাতে কোনো রকমভাবে সেই ডগ ফিসেসটি লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, এই জন্য তাদেরকে গ্লাভস পরতে হবে। দ্য ইনফেক্টেড ডগস আইদার বি ডিস্ট্রয়েস অর ট্রিটেড উইথ স্পেসিফিক অ্যান্টিসেপটিক্স। এবং এই যে ইনফেক্টেড ডগসগুলি রয়েছে এদেরকে হয় প্রপারলি ডিস্ট্রয় করে দিতে হবে আর নয়তো তাদেরকে অ্যান্টিসেপটিক ওষুধের মাধ্যমে কিন্তু তাদেরকে প্রপারলি ট্রিটমেন্ট তাদের করতে হবে। এবার আমরা চলে এসেছি আমাদের 6th নাম্বার কোশ্চেন। আমাদের 6th নাম্বার কোশ্চেন হচ্ছে ট্রিটমেন্ট অফ দ্য হাইড্রেটেড ডিজিজ ইন ম্যান কজড বাই Echinococcus granulosus. সার্জারি ইজ দ্য মেইন লাইন অফ ট্রিটমেন্ট ইন হাইড্রেটেড সিস্ট ডিজিজ। বলছে যে হাইড্রেটেড সিস্ট ডিজিজের ক্ষেত্রে কিন্তু একমাত্র উপায় হলো সার্জারি। সাফিসিয়েন্ট কেয়ার ইজ এসেনশিয়াল টু প্রিভেন্ট লিকেজ অফ হাইড্রেটেড ফ্লুইড ডিউরিং সার্জারি। বলছে সার্জারি করার সময় যাতে করে কোনো রকমভাবে হাইড্রেটেড সিস্টের থেকে হাইড্রেটেড ফ্লুইড নির্গত না হয় সেদিকে সাফিসিয়েন্ট কেয়ার আমাদের নিতে হবে। বিফোর ইভ্যাকুয়েশন অফ দ্য সিস্ট কন্টেন্ট 10% ফরমালিন ইজ ইনজেক্টেড টু কিল দ্য স্কোলিস এক্স এক্সেপ্ট ইন দ্য লাং হাইড্রেটেডস। বলছে যদি লাং হাইড্রেটেডস না হয়ে থাকে তাহলে অন্য যে ধরনের হাইড্রেটেডসই হোক না কেন সেখানে সার্জারির সময় সার্জারি শুরু করার আগে কিন্তু সেখানে 10% ফরমালিন ইনজেক্ট করে দিতে হবে যাতে করে তার মধ্যে থাকা যে স্কোলিসেসগুলি রয়েছে সেগুলি সম্পূর্ণভাবে মরে যায়, তাই জন্য। তারপরে বলছে আফটার রিমুভিং দ্য সিস্ট ওয়াল দ্য ক্যাভিটি ইজ সোয়ালোড উইথ 10% ফরমালিন। বলছে যে সিস্ট ওয়ালটি যেগুলি রয়েছে সেই সিস্ট ওয়ালটাকে রিমুভ করার আগে সেখানে কিন্তু 10% ফরমালিন সেই ক্যাভিটির মধ্যে আগে দিয়ে দিতে হবে। দিস টেকনিক ইজ অ্যাডাপ্টেড ফর অ্যাবডোমিনাল সিস্ট। এবং এই টেকনিকটি কিন্তু অ্যাবডোমিনাল সিস্টের সার্জারির সময় অ্যাপ্লাই করা হয়ে থাকে। হোয়ার সার্জারি ইজ নট পসিবল মেডিকেল লাইন অফ ট্রিটমেন্ট মে বি ইউজফুল। এবং যেখানে সার্জারি পসিবল হয় না সেখানে কিন্তু মেডিকেল লাইন অফ ট্রিটমেন্ট অ্যাপ্লাই করা হয়ে থাকে। এবার আমরা চলে এসেছি আমাদের 7 নম্বর কোশ্চেনে। আমাদের 7 নম্বর কোশ্চেন এবং এটি আমাদের লাস্ট কোশ্চেন এই চ্যাপ্টারের। বলছে হোয়াট ইজ হাইড্রেটেড ডিজিজ ইন ম্যান, হোয়াট ইজ দ্য অর্গানিজম কজড দ্য ডিজিজ, illustrate the structure of hydrated cyst and the development fate of the specific larval cyst within the intermediate host.
Hydrated disease of man. Wherever the embryo of Echinococcus granulosus settles, it forms a cyst called the hydrated cyst. বলছে এই যে Echinococcus granulosus যে এমব্রায়োটি রয়েছে সেটি যেখানেই সেটেল করে সেখানেই কিন্তু হাইড্রেটেড সিস্ট তৈরি করে। ইট ক্যান লোকালাইজ অ্যাট ডিফারেন্ট পার্টস অফ হিউম্যান বডি, এবং এটা মানুষের ডিফারেন্ট বডি পার্টসেই হতে পারে। সেটা হতে পারে এলিমেন্টারি ক্যানালে বা হতে পারে ভিসেরাল অর্গ্যানস। এবার ভিসেরাল অর্গ্যানস বলতে সেটা হতে পারে লিভার বা হতে পারে লাং বা হতে পারে আদার্স কোনো অর্গ্যানস। The chief clinical manifestations are entirely depend upon local sign, and if the cyst is situated superficially, it may cause a visible swelling. বলছে এটা সাধারণত খুব সুপ্ত অবস্থাতেই থাকে, এবং কী করে বোঝা যায় এই রোগটি? কারণ হচ্ছে যেখানে এই রোগটি হয়ে থাকে সেইখানে যে স্কিনটি সেটি কিন্তু ফুলে যায়। তারপরে বলছে ইন দ্য মেজরিটি অফ কেসেস দ্য ডিজিজ রিমেইন ল্যাটেন্ট, দ্যাট ইজ সিমটমলেস ফর মেনি ইয়ার্স। মানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই রোগটি সিমটমলেস কন্ডিশনেই থাকে, অর্থাৎ সুপ্ত অবস্থায় থাকে বহু বছরের জন্য। অ্যান্ড ইটস প্রেজেন্স ইজ অনলি ডিটেক্টেড অ্যাজ ইটস প্রেশার এফেক্টস অন দ্য সারাউন্ডিং টিস্যু অর দ্য সিস্ট রাপচার। এবং এটা তখনই একমাত্র বোঝা যায় যদি সেখানে মানে যেখানে এই রোগটি দ্বারা বডি পার্টটি আক্রান্ত হয়েছে সেই বডি পার্টের আশেপাশের যে সারাউন্ডিং টিস্যুগুলি রয়েছে সেখানে যদি প্রেশার অনুভব করা যায়, বা যদি সেই হাইড্রেটেড সিস্ট ওয়ালটি যদি রাপচার হয়ে যায়, তখনই কিন্তু বোঝা যায় যে সেই বডি পার্টটি এই রোগের দ্বারা আক্রান্ত হয়েছে। তার আগে কিন্তু বোঝা যায় না। দ্য প্রেশার সিমটমস উইল ভ্যারি অ্যাকর্ডিং টু দ্য সাইট অফ দ্য সিস্ট। এবং হচ্ছে সিস্টের যে সাইটটি রয়েছে সেটির উপর ডিপেন্ড করে যে সেখানে যে প্রেশারটি হবে সেটা কতটা হবে। তারপরে বলছে রাপচার অফ এ হাইড্রেটেড সিস্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যানাফাইল্যাকটিক সিমটম অ্যান্ড ফর্মেশন অফ লোকালাইজড অর জেনারেলাইজড সেকেন্ডারি ইকাইনোকক্কোসিস। দিস ডিজিজ ইজ নোন অ্যাজ হাইড্রেটেড ডিজিজ ইন ম্যান। এবং হচ্ছে যার ফলে কী হয়, হাইড্রেটেড যে সিস্টটি রয়েছে সেটি রাপচার হয়ে যায়, এবং তার ফলে হাইড্রেটেড সিস্টের মধ্যে থাকা যে হাইড্রেটেড ফ্লুইডসগুলি রয়েছে সেগুলি সেই বিভিন্ন বডি পার্টে ছড়িয়ে যায় এবং সেখানকার টিস্যুগুলিকে টক্সিক্যান করে তোলে, এবং তার ফলে সেই জায়গাটি এই রোগের দ্বারা আক্রান্ত হয় এবং সেখানে কিন্তু সেকেন্ডারি একাইনোকক্কোসিস রোগলক্ষণ প্রকাশ পায়। এই জন্যই কিন্তু এই ডিজিজটিকে হাইড্রেটেড ডিজিজ বলা হয়ে থাকে মানুষের ক্ষেত্রে। দ্য কজেটিভ অর্গানিজম অফ দিস ডিজিজ হচ্ছে একাইনোকক্কোসিস গ্র্যানুলোসাস বা একাইনোকক্কাস গ্র্যানুলোসাস। স্ট্রাকচার অফ এ হাইড্রেটেড সিস্ট হচ্ছে এটার যে স্ট্রাকচারটা সেটা দুটো লেয়ার কন্টেন করে, সেটা আমরা পরে পড়বো। তার আগে আমরা দেখে নেব স্ট্রাকচার অফ হাইড্রেটেড সিস্টের ছবি। তোমরা এই ছবিটির একটি স্ক্রিনশট নিয়ে নাও। এটি একটি ভীষণ ইম্পর্টেন্ট টপিক, তো এই ভিডিওটির ফার্স্ট থেকে লাস্ট অবধি তোমরা অবশ্যই খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। এবার চলে এসেছি আমাদের আউটার লেয়ার সম্পর্কে। বলছে আউটার কিউটিকুলার লেয়ার, যেটাকে একটোসিস্ট বলা হয়ে থাকে, ইট ইজ আ ল্যামিনেটেড হায়ালিন মেমব্রেন হ্যাভিং এ থিকনেস আপ টু 1 মিলিমিটার। এটা হচ্ছে একটা ল্যামিনেটেড হায়ালিন মেমব্রেন যেটার থিকনেসটা 1 মিলিমিটারের কাছাকাছি হয়ে থাকে। টু দ্য নেকেড আই দ্য একটোসিস্ট হ্যাজ দ্য অ্যাপিয়ার অফ হোয়াইট অফ এ হার্ড বয়েলড এগস। বলছে যদি আমরা খালি চোখে দেখি তাহলে একটা সেদ্ধ ডিমের বাইরের যে সাদা অংশটা সেটা যেরকম দেখতে হয়ে থাকে এটাও কিন্তু ঠিক তেমনই হয়ে থাকে আউটার কিউটিকুলার লেয়ারটা। ইট ইজ এলাস্টিক অ্যান্ড হোয়েন রাপচার্ড দ্য ইনার লেয়ার কন্টেনিং দ্য ব্রুড ক্যাপসুলস অ্যান্ড ডটার সেলস আর রিলিজড। এবং এটা ইলাস্টিক হয়ে থাকে এবং যখন এটা ফেটে যায় তখন কি হয়, এর মধ্যে থাকা যে ব্রুড ক্যাপসুলসগুলি রয়েছে এবং যে ডটার সেলসগুলি রয়েছে সেগুলি কিন্তু রিলিজড হয়ে যায়। এবার আমরা দেখব ইনার অর জার্মিনাল লেয়ার সম্পর্কে, অর্থাৎ যেটাকে এন্ডোসিস্ট বলা হয়ে থাকে। ইট ইজ সেলুলার অ্যান্ড কনসিস্ট অফ এ নাম্বার অফ নিউক্লি এমবেডেড ইন এ প্রোটোপ্লাজমিক মাস। এবং এটা সেলুলার হয়ে থাকে এবং এর মধ্যে কি হয়, নাম্বার অফ নিউক্লি থাকে যেটা কিন্তু প্রোটোপ্লাজমিক মাসের মধ্যে এমবেডেড থাকে। ইট ইজ ভেরি থিন অ্যান্ড মেজার্ড অ্যাবাউট 20 to 25 মাইক্রোমিটার ইন থিকনেস। এবং এটা খুব থিন হয়ে থাকে এবং এটার থিকনেসটা 20 থেকে 25 মাইক্রোমিটারের কাছাকাছি হয়ে থাকে। ইট ইজ দ্য ভাইটাল লেয়ার অফ দ্য সিস্ট, এবং এটা কিন্তু সিস্টের ভাইটাল লেয়ার হয়ে থাকে। অ্যান্ড গিভ রাইজ টু ব্রুড ক্যাপসুল উইথ স্কোলিসিস। এবং এর মধ্যে কিন্তু ব্রুড ক্যাপসুলস থাকে যেটার মধ্যে স্কোলিসিসও থাকে। অ্যান্ড সিক্রেট দ্য স্পেসিফিক হাইড্রেটেড ফ্লুইড, এবং এটা কিন্তু স্পেসিফিক হাইড্রেটেড ফ্লুইড সিক্রেট করে এবং যেটা মেনলি আউটার লেয়ার তৈরি করতে সাহায্য করে। তারপরে বলছে কম্পোজিশন অ্যান্ড ক্যারেক্টার অফ হাইড্রেটেড ফ্লুইডস। বলছে এটার কালারটা সাধারণত পেল ইয়েলোইশ কালার হয়ে থাকে, মেনলি এটাকে কালারলেসই বলা যেতে পারে। এর যে স্পেসিফিক গ্র্যাভিটি সেটা ভীষণই লো, সেটার অ্যামাউন্টটা হচ্ছে 1.005 থেকে 1.010। তারপরে এটা স্লাইটলি অ্যাসিডিক হয়ে থাকে, এর পিএইচ লেভেল 6.7-এর কাছাকাছি। তারপরে এটা সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, এছাড়া হচ্ছে সোডিয়াম এবং ক্যালসিয়াম সল্ট কন্টেন করে সাকসিনিক অ্যাসিডেট। এছাড়াও হচ্ছে এটি অ্যান্টিজেনিক হয়ে থাকে এবং এটা মেনলি ইমিউনোলজিক টেস্টের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। এবার আমরা দেখব ফেট অফ ডেভেলপমেন্টাল দ্য সাইন্টিফিক লার্ভাল সিস্ট উইথিন দ্য হাইড্রেটেড সিস্ট ইন ম্যান। বলছে উইথিন দ্য ইন্টারমিডিয়েট হোস্ট এন্ডোজেনাস ডটার সিস্ট ফর্মেশন ইন হাইড্রেটেড সিস্ট ইন রেজাল্ট অফ দ্য গ্রোথ ওভার মেনি ইয়ার্স অ্যান্ড দেয়ারফোর পার্টিকুলারলি সিন ইন ম্যান। বলছে যে এই যে হাইড্রেটেড সিস্টগুলি থাকে সেটি থেকে যখন হচ্ছে প্রপার গ্রোথ শুরু হয় বহু বছর পরে, সেটাই কিন্তু মেনলি এই ডিজিজটির যে সিমটমগুলি সেগুলি মানুষের শরীরের মধ্যে তখনই প্রকাশ পাওয়া শুরু করে। দ্য ডটার সিস্ট ডেভেলপ ইনসাইড দ্য মাদার সিস্ট, এবং এই যে ডটার সিস্টগুলি রয়েছে ওগুলি কিন্তু মাদার সিস্টের বডির মধ্যেই ডেভেলপ করে অ্যান্ড চেঞ্জেস ইন্টু ইয়ং ব্রুড ক্যাপসুল অ্যান্ড স্কোলেক্স বার্ড। এবং তারপরে কিন্তু তারা ইয়ং ব্রুড ক্যাপসুলে পরিণত হয় এবং স্কোলেক্স বার্ডে পরিণত হয়। ব্রুড ক্যাপসুল স্প্রাউট ফ্রম দ্য জার্মিনাল লেয়ার, এবং এই যে ব্রুড ক্যাপসুলগুলি থাকে সেগুলি কিন্তু জার্মিনাল লেয়ারের থেকে স্প্রাউট করে। ইট ইজ দ্য
ফার্স্ট স্ফেরিক্যাল, এটা যে শেপ থাকে সেটা হচ্ছে প্রথমে স্ফেরিক্যাল থাকে এবং তারপরে সেটা ভ্যাকুলেটেড হয়ে যায় এবং তারপরে কিন্তু সেটা ট্রান্সফরমেটেড হয়ে যায় একটা ভেসিকল লাইক স্ট্রাকচারে। তারপরে বলছে দ্য স্কোলিসেস নাম্বারিং 5 to 20 অর মোর ডেভেলপ উইথিন দিস ক্যাপসুলস। এই যে স্কোলিসেস হয়ে থাকে যেটার সংখ্যা মোটামুটি 5 থেকে 20 কি তারও বেশি হয়ে থাকে, সেগুলি কিন্তু মেনলি ব্রুড ক্যাপসুলের মধ্যেই ডেভেলপ করে। এ ফুললি ডেভেলপড স্কোলেক্স রিপ্রেজেন্টস দ্য ফিউচার চিট। এই যে ফুললি ডেভেলপড স্কোলেক্স হয়ে থাকে সেটা ভবিষ্যতে চিট তৈরি করতে সাহায্য করে অফ দ্য অ্যাডাল্ট ওয়ার্ম উইথ সাকার্স। এবং এই যে অ্যাডাল্ট ওয়ার্ম থাকে তাদের শরীরের মধ্যে সাকার্স থাকে এবং যে সার্কেল অফ হুকলেটস থাকে সেটা কিন্তু ইনভ্যাজিনেটেড হয়ে যায় স্কোলেক্সের মধ্যে। তোমাদের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং এই ভিডিওটিকে লাইক করতে এবং শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।